আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাইনা টিভিতে। সীমান্ত হত্যার অভিযোগ, বিএসএফের বিরুদ্ধে তদন্ত করার দাবি জানালো হিউম্যান রাইটস ওয়াচ। এবার চাঁদে যাচ্ছে তুরস্ক, চাঁদে রকেট পাঠানোর ঘোষণা দিলেন এরদোয়ান। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় আসছে তুরস্ক। আরও থাকছে, ইরানে হামলার বিষয়ে আলোচনায় বসেছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে আঘাত হানায় ইরানি ক্ষেপণাস্ত্রের প্রদর্শন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে ওঠা সীমান্ত হত্যার অভিযোগ তদন্ত করতে বলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সেজন্য ভারত সরকারের একটি নিরপেক্ষ কমিশন গঠন করা উচিত বলেও মনে করে তারা। সংস্থাটি বলছে, আগ্নেয়াস্ত্র ব্যবহারে বিএসএফ সহ নিরাপত্তা বাহিনীকে জাতিসংঘের নীতিমালা মেনে চলতে ভারত সরকারের আদেশ জারি করা উচিত। মঙ্গলবার এক বিবৃতিতে এসব কথা বলা হয়। সেখানে আরও বলা হয়েছে, মানবাধিকার লঙ্ঘনে জড়িত বিএসএফ সদস্যদের বিচারের আওতায় আনা প্রয়োজন। এক্ষেত্রে তাদের বিরুদ্ধে পুলিশকে অভিযোগ জানাতে হবে। সীমান্তে সকল মৃত্যুর ঘটনা তদন্তের জন্য জাতীয় মানবাধিকার কমিশন যে নির্দেশিকা নির্ধারণ করেছে, সেগুলো বিএসএফের উপর প্রয়োগ করা সহ দায়ী বিএসএফ সদস্যদের শান্তিরক্ষার দায়িত্ব থেকে বাদ দেওয়া উচিত। বিবৃতিতে উল্লেখ করা হয়, গত বছর বাংলাদেশের সঙ্গে আলোচনার সময় ভারত সরকার সীমান্ত হত্যা বন্ধের আশ্বাস দিয়েছিল এবং তাদের নিরাপত্তা বাহিনীকে সংযমী হতে ও বেআইনি হত্যা বন্ধের নির্দেশ জারি করেছিল। বাংলাদেশ ও ভারতীয় বেসরকারি সংস্থাগুলোর বরাত দিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি বলছে, সীমান্তবর্তী বাসিন্দাদের উপর এখনও নিপীড়ন ও বিচার বহির্ভূত হত্যা অব্যাহত রেখেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। বাংলাদেশের এক বেসরকারি সংস্থার কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বিগত এক দশকে বিএসএফের হাতে ৩৩৪ জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। কেবল ২০২০ সালেই এই সংখ্যাটা ৫১। এবারে তুরস্ক প্রসঙ্গ। তুরস্কের রকেট ২০২৩ সালে চাঁদে পৌঁছাবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এর পাশাপাশি তুরস্ক মহাকাশ বন্দর তৈরি করবে। এরদোয়ান বলেছেন, ২০২৩ সালের শেষের দিকে আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতে আমরা হাইব্রিড রকেট পাঠাব। সৃষ্টিকর্তা চাইলে আমরা চাঁদে যাচ্ছি। তুরস্কের প্রজাতন্ত্র হওয়ার ১০০ বছর পূর্তিও হচ্ছে ওই সময়। এরদোয়ান মহাকাশ বন্দর গড়ে তুলতে চান। তিনি চান তুরস্ক যেন রকেট প্রযুক্তির ক্ষেত্রে অগ্রণী দেশে পরিণত হয়। তিনি বলেছেন, আমি আশা করব আমাদের প্রয়াস সফল হবে এবং মহাকাশ গবেষণায় এগিয়ে থাকা দেশের তালিকায় তুরস্ক ঠাঁই পাবে। উল্লেখ্য, ২০১৮ সালে তুরস্কের মহাকাশ এজেন্সি তৈরি হয়। সে সময় দেশটির আর্থিক অবস্থা শোচনীয় ছিল। তার মধ্যে এই এজেন্সির গঠন নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় এরদোয়ানকে। কিন্তু এই প্রকল্পের সমর্থকদের দাবি ছিল, এর ফলে তুরস্কের মহাকাশ গবেষকরা উপকৃত হবেন এবং ব্রেন ড্রেন বন্ধ হবে। এবারে তুরস্ক যুক্তরাষ্ট্র প্রসঙ্গ। রুশ এয়ার ডিফেন্স সিস্টেম S-400 এর পূর্ণাঙ্গ মোতায়েন থেকে বিরত থাকতে পারে তুরস্ক, এমন আভাস দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার। এই মিসাইল সিস্টেম কেনার কারণে তুরস্কের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন চায় ন্যাটোর হার্ডওয়্যারকে নিশানা করে তৈরি S-400 মিসাইল ব্যবহার থেকে বিরত থাকুক আঙ্কারা। ২০১৯ সালের জুলাইয়ে তুরস্ক এই ব্যবস্থা কিনেছিল। এরপর আঙ্কারা ওয়াশিংটন সম্পর্কে জটিলতা তৈরি করে। হুলুসি আকার মঙ্গলবার সংবাদমাধ্যম হুরিয়াতকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, রাশিয়ার পুরনো S-300 ডিফেন্স সিস্টেম নিয়ে গ্রিস যে ধরনের সিদ্ধান্ত নিয়েছিল, ওই মডেলের একটি সমঝোতায় আসার জন্য তারা তৈরি। ১৯৯০ দশকের শেষের দিকে সাইপ্রাস S-300 কিনেছিল। তুরস্ক আপত্তি জানিয়েছিল। এ ব্যবস্থার মাধ্যমে তার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। এরপরও গ্রিস তার নিজের অঞ্চল ক্রিট দ্বীপে এর মোতায়েন অনুমোদন করেছিল। অবশ্য তারা এর ব্যবহার করেনি এবং গত দশকে মাত্র একবার এর পরীক্ষা চালিয়েছে। এদিকে তুরস্ক যুক্তরাষ্ট্র সম্পর্কের সঙ্গে সম্পৃক্ত তুরস্কের দুই কর্মকর্তা মঙ্গলবার সংবাদমাধ্যম ব্লুমবার্গকে বলেছেন, আঙ্কারা ছেড়ে দিতে প্রস্তুত, কারণ তারা যুক্তরাষ্ট্রে তৈরি সমরাস্ত্র ব্যবস্থার যন্ত্রাংশ সরবরাহ নিশ্চিত করতে চান, তুরস্কের অর্থনীতির ক্ষয়ক্ষতি এড়াতে চান। এর আগে পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কির্বি বলেছিলেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তুরস্কের কাছে
F-35 জঙ্গি বিমান বিক্রি স্থগিত রাখার যে সিদ্ধান্ত নিয়েছিল তা প্রত্যাহার করবে না জো বাইডেন প্রশাসন। তিনি বলেন, আমেরিকার কাছ থেকে F-35 পেতে হলে তুরস্ককে রাশিয়ায় তৈরি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। জন কির্বি বলেন, F-35 এবং S-400 একসঙ্গে রাখা যাবে না। S-400 এর ব্যাপারে ওয়াশিংটনের নীতিতে কোনো পরিবর্তন আসেনি। কির্বি আরও বলেন, তুরস্ক গত এক দশকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরিবর্তে মার্কিন ব্যবস্থা প্যাট্রিয়ট কেনার সিদ্ধান্ত নিতে পারত, কিন্তু তা না করে আমেরিকার F-35 জঙ্গি বিমান কেনার যোগ্যতা হারিয়েছে আঙ্কারা। এবারে ইরান ইসরায়েল প্রসঙ্গ। ইরানের সম্ভাব্য হামলার প্রস্তুতি নিয়ে গত সোমবার ইসরায়েলের জ্যেষ্ঠ নিরাপত্তা ও সেনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলি কান নিউজ চ্যানেল জানিয়েছে, দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্টস, চিফ অফ স্টাফ আবিব কোচাবি সহ ইসরায়েলের অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তারা ইরানের বিরুদ্ধে সম্ভাব্য অভিযান পরিচালনার জন্য অর্থ সরবরাহের বিষয়ে আলোচনা করেছেন। গত সোমবারের ওই বৈঠকের মাত্র দুদিন পরেই বুধবার ইরান ইস্যুতে আলোচনায় অগ্রগতির জন্য মন্ত্রিসভার বৈঠক আহ্বান করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েলি মন্ত্রীদের এই বৈঠকে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, ইরান পরমাণু অস্ত্রের উপকরণ জোগাড় থেকে কয়েক সপ্তাহ দূরে বলে যুক্তরাষ্ট্রের সতর্কতা, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তিতে ফেরা, ভারতে ইসরায়েলি দূতাবাসের পাশে বোমা হামলা সহ ইরানের বিভিন্ন প্রতিশোধমূলক প্রচেষ্টার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। গত সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন সতর্ক করে বলেছেন, ইরান যদি পরমাণু চুক্তি লঙ্ঘন করতেই থাকে তাহলে হয়তো মাত্র কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্রের উপকরণ হাতে পেয়ে যাবে। তিনি জানিয়েছেন, ইরান তৈরি থাকলে যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তিতে ফিরতে রাজি। এর জন্য অবশ্য বেশ কিছু শর্ত দিয়েছেন মার্কিন মন্ত্রী। গত সপ্তাহে ইসরায়েলি চিফ অফ স্টাফ ঘোষণা দিয়েছিলেন, তিনি দেশটির সেনাবাহিনীকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। সবশেষ জানিয়ে দিচ্ছি যুক্তরাষ্ট্র ইরান প্রসঙ্গ। ইরানের কোচফোর্সের সাবেক প্রধান কাশেম সোলাইমানি নিহত হওয়ার পর ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল ইরান। আজ বুধবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাজধানী তেহরানের আজাদি স্কোয়ারে প্রদর্শন করা হয়। এ সময় জুলফিকার ওয়াসির, দেজফুল ও কিয়াম মডেলের একটি করে ক্ষেপণাস্ত্র সেখানে দেখানো হয়। 3টি ক্ষেপণাস্ত্রই ইরানের গুরুত্বপূর্ণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে বিবেচিত। উল্লেখ্য, জুলফিকার ওয়াসির এর পাল্লা হচ্ছে 700 কিলোমিটার। এতে রয়েছে অপটিক্যাল ডিভাইস যা দিয়ে সাগরে ভাসমান যানকে সহজে আঘাত হানতে পারে। এছাড়া কিয়াম ক্ষেপণাস্ত্রের পাল্লা হচ্ছে 800 কিলোমিটার। ছোড়ার পরও এটিকে নিয়ন্ত্রণ করা যায়। এছাড়া ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য দেজফুল ক্ষেপণাস্ত্রটির পাল্লা 1000 কিলোমিটার।